সেহরিতে আমাদের অনেক বেশি পরিমাণে ভাত খাওয়ার অভ্যাস এবং আমরা এটা বিশ্বাস করি যে সেহরিতে বেশি পরিমাণে খেতে পারলে পরের দিন অনেকটা সময় পর্যন্ত আমাদের ক্ষুধা লাগবে না। এজন্য আসলে চাইও একটু বেশি করে খেতে, কিন্তু বাস্তবে যেটা হয় দুপুরের পর থেকেই অনেকটা ক্ষুধা লাগা শুরু হয়ে যায় এবং একটা সময় পরে গিয়ে দুর্বল লাগতে শুরু করে। তো এই যে আমরা মনে করছি যে একবারে বেশি পরিমাণে ভাত খেলে আমরা অনেকটা সময় পর্যন্ত না খেয়ে থাকতে পারবো, এর কারণ হচ্ছে আমরা জানি না যে ক্ষুধা আসলে কেন লাগে। এই ভিডিওতে আমরা জানবো আমাদের কেন ক্ষুধা লাগে, কোন খাবার কতটা সময় ধরে আমাদের পেটে থাকতে পারে, অথবা কোন খাবার অনেক দ্রুত হজম হয়ে যায়। আর এর থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে আমরা জানবো সেটা হচ্ছে কোন খাবারে সব থেকে বেশি পরিমাণে পুষ্টি থাকে। প্রথমে চলেন দেখা যাক সাদা ভাত খাওয়ার পর কি ঘটনা ঘটে। সাদা ভাতের প্রধান উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। সাদা ভাত পেটে যাওয়ার পর এই কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং এই গ্লুকোজটা আমাদের রক্তে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজে হজম হওয়ার প্রসেসটা হচ্ছে খুবই কুইক, মানে ২ ঘন্টার মধ্যে আপনার এই কার্বোহাইড্রেট হজম হয়ে গ্লুকোজ হয়ে যেতে পারে। এখন আপনি যদি অনেক বেশি পরিমাণে খান তাহলে হয়তো আরো কয়েক ঘন্টা সময় বেশি লাগতে পারে। আর আপনি যদি খাবারে ধরেন কিছুটা মাছ মাংসও খেলেন এর সাথে, কিন্তু আপনার মেইন বেসটা হচ্ছে কার্বোহাইড্রেট, সেক্ষেত্রে বড়জোর ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগতে পারে। তো এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এই যে আপনি একসাথে অনেক বেশি কার্বোহাইড্রেট খেলেন, তো ওরা তো আর এরকম করবে না যে আমরা লাইন ধরে এক এক করে হজম হই এবং একজন করে হজম হয়ে রক্তে চলে যায়। এরকম হলে ভালো হতো। কিন্তু এরকম হয় না। যেটা হয়, ওরা সবাই একসাথে হজম হতে শুরু করে। যার ফলে একসাথে অনেকটা গ্লুকোজ রক্তে চলে যায়। তো রক্তের মধ্যে একসাথে এত গ্লুকোজ আবার রাখা যায় না। তখন হচ্ছে বিভিন্ন ধরনের প্রক্রিয়া শুরু হয়ে যায় এই রক্তের গ্লুকোজকে কমানোর জন্য। তো রক্তে যখন অনেক বেশি পরিমাণে গ্লুকোজ, এই গ্লুকোজটাকে প্রসেস করার জন্য আবার অনেক বেশি পরিমাণে ইনসুলিন নির্গত হয় প্যানক্রিজের বিটা সেল থেকে। ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত থেকে এই গ্লুকোজগুলোকে নিয়ে মাংসের মধ্যে ঢুকিয়ে দেয়া বা মাসলের মধ্যে ঢুকিয়ে দেয়া। তো এই যে আবার অনেক বেশি পরিমাণে ইনসুলিন আসলো, ইনসুলিনের একটা স্পাইক হলো, এরা আবার অনেক দ্রুততম সময়ের মধ্যেই এই গ্লুকোজ কমানোর কাজ শুরু করে দেয়। যার ফলে অনেক হাই স্পিডে গ্লুকোজ রক্ত থেকে আবার কমতে শুরু করে। তখন আবার আরেকটা মজার ঘটনা ঘটে। শরীর যখন এটা টের পায় যে রক্ত থেকে অনেক দ্রুততম সময়ের মধ্যে গ্লুকোজ কমে যাচ্ছে, তখন সে আবার এইটা চিন্তা করে যে তাহলে তো অনেক অল্প সময়ের মধ্যেই রক্তের সম্পূর্ণ গ্লুকোজ চলে যাবে। তখন তো আবার গ্লুকোজের একটা ডেফিসিয়েন্সি মানে ঘাটতি তৈরি হবে। তখন যেটা হয়, স্টমাকের লাইনিং এর মধ্যে মানে আমাদের পাকস্থলীর লাইনিং এর মধ্যে এক ধরনের কোষ থাকে। ওরা গ্রেলিন নামে এক ধরনের হরমোন রিলিজ করে। এইটাকে বলা হয় হাঙ্গার হরমোন, মানে ক্ষুধা তৈরি করে যে হরমোন, সেই হরমোন। এই গ্রেলিন হরমোন যখন রক্তে যায়, ও আবার রক্ত থেকে ভাসতে কি হয়? ব্রেইনে চলে যায়। ব্রেইনের হাইপোথ্যালামাসে যখন ওরা পৌঁছায়, তখন ব্রেইন এটাকে সেন্স করে যে ও গ্রেলিন চলে আসছে। তার মানে হচ্ছে এই মানুষটাকে আমার ক্ষুধার অনুভূতি তৈরি করতে হবে। তখন ব্রেইন মানুষটার মধ্যে ক্ষুধার একটা অনুভূতি তৈরি করে। তো ঘটনাটা কি ঘটলো? আপনি অনেক বেশি পরিমাণে ভাত খেলেন, যেন হচ্ছে অনেকটা সময় পর্যন্ত আপনি থাকতে পারেন। কিন্তু সেটা না হয়ে যেটা হলো যে একসাথে সব কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়ে আপনার রক্তে বেশি পরিমাণে গ্লুকোজের স্পাইক করলো, যার জন্য ইনসুলিনের স্পাইক হলো। আর ইনসুলিনের স্পাইকের কারণে আবার অনেক দ্রুততম সময়ের মধ্যে ওই গ্লুকোজগুলো রক্ত থেকে সরে গেল। যার জন্য আবার হাঙ্গার হরমোন মানে ক্ষুধার হরমোন আবার নিঃসরণ হলো এবং আপনি খুব কম সময়ের মধ্যে আবার ক্ষুধার্ত হওয়া শুরু করলেন। তো এই সাদা কার্বোহাইড্রেট আসলে শুধু সাদা ভাত না, সাদা রুটি, পাউরুটি অথবা চিনি জাতীয় যে সমস্ত খাবার বা মিষ্টি জাতীয় যে সমস্ত খাবার, সবার ক্ষেত্রে আসলে এই ঘটনা ঘটে। এখন আসলে দেখা যাক প্রোটিন খাওয়ার পর কি ঘটনা ঘটে। কার্বোহাইড্রেট খাওয়ার পর যেরকম মাত্র ২ ঘন্টার মধ্যেই হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়ে যেত, সেইখানে প্রোটিন খাওয়ার পর এটা হজম হতে প্রায় ৬ ঘন্টার মতো সময় লাগে। তার মানে হচ্ছে কার্বোহাইড্রেটের তুলনায় প্রায় ৩ গুণ বেশি সময় লাগে প্রোটিন হজম হতে। আর প্রোটিন ভেঙে তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটাকে মাঝে শরীরের বিল্ডিং ব্লক বলা হয়। বিল্ডিং ব্লক মানে হচ্ছে আপনি একটা বিল্ডিং বানান কিভাবে? একটা করে ইট দিয়ে ইটের গাঁথুনি দিয়ে তো একটা বিল্ডিং তৈরি করেন। সেরকম আমাদের শরীরের ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্মের জন্য এই অ্যামাইনো অ্যাসিড দরকার হয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কাজকর্ম করার জন্য, আমাদের শরীরে হরমোন তৈরি করার জন্য, নিউরোট্রান্সমিটার তৈরি করার জন্য, এছাড়া আমাদের মাসল রিপেয়ার করার জন্য অ্যামাইনো অ্যাসিডের দরকার হয়। আর প্রোটিন খাওয়ার পর যেহেতু গ্লুকোজ তৈরি হচ্ছে না, যার ফলে ইনসুলিনের স্পাইকও হচ্ছে না। অন্যদিকে প্রোটিন গ্লুকাগন নামে এক ধরনের হরমোন রিলিজ করে। এই হরমোনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের ব্যালেন্স নিয়ন্ত্রণ করা। এছাড়াও প্রোটিন এক্ষেত্রে আরো ২ টা কাজ করে। আমরা যে ক্ষুধা লাগার হরমোনের কথা বলছিলাম, গ্রেলিন, যে আমাদের ক্ষুধা লাগার অনুভূতি দেয়, সেই হরমোনটাকে ও অবদমন করে রাখে, সাপ্রেস করে রাখে, যেন আমরা ক্ষুধার অনুভূতি কম পাই। এবং যেই হরমোনগুলো আমাদেরকে পেট ভরে আছে এইরকম অনুভূতি দেয়, যেরকম GLP-1, এই হরমোনগুলোকে সে রিলিজ করে। তো তাহলে যেটা দাঁড়াচ্ছে, একে তো প্রোটিনের নিজের হজম হওয়ার প্রক্রিয়াটা অনেক দীর্ঘ। দ্বিতীয়ত
কিছু হরমোন যারা আমাদের ক্ষুধা লাগার অনুভূতি দেয় তাদেরকে প্রোটিন বন্ধ করছে, আর যারা আমাদের পেট ভরে আছে এরকম অনুভূতি দেয় তাদেরকে রিলিজ করছে। যার ফলে আপনি যদি খাবারে বেশি পরিমাণে প্রোটিন রাখেন তাহলে অনেক দীর্ঘ সময় পর্যন্ত আপনার ক্ষুধা লাগবে না। আর ফ্যাটের ক্ষেত্রে এই ক্ষুধা লাগার প্রসেস আরো বেশি দীর্ঘ, মানে ফ্যাট হজম হতে আরো বেশি সময় লাগে। বাট ফ্যাট যদি আপনি খেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হেলদি ফ্যাট খেতে হবে, যেরকম বাদাম, মাছের তেল, অলিভ অয়েল, অ্যাভোকাডো এগুলো। এখন বিভিন্ন গবেষণার উপর ভিত্তি করে আমরা দেখব কোন খাবারগুলো সবথেকে বেশি পুষ্টিগুণ সম্পন্ন এবং আমাদের জন্য যে খাবারগুলো সবথেকে বেশি দরকারি। নাম্বার 1 হচ্ছে কাঠবাদাম। কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টস গুলো আমাদেরকে ইনফ্লামেশন থেকে রক্ষা করতে পারে, ক্যান্সার হওয়া থেকে রক্ষা করতে পারে এবং তাছাড়াও এরা আমাদের বয়স বৃদ্ধিটাকে স্লো ডাউন করতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাঠবাদামের যে অ্যান্টিঅক্সিডেন্টস গুলো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে থাকে হচ্ছে এর চামড়ার দিকটাতে। সো আপনারা যখন কাঠবাদাম খাবেন তখন পুরোটা সহ খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও কাঠবাদামের মধ্যে আরো থাকে ফাইবার, ফ্যাট, প্রোটিন এবং আরো অনেক ধরনের ভাইটামিনস এন্ড মিনারেলস। কাঠবাদাম রক্তের গ্লুকোজ লেভেল কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। একটা গবেষণা করা হয় 107 জন মানুষের উপর। এই মানুষগুলো ছিলেন হৃদরোগের অনেক উচ্চ ঝুঁকিপূর্ণ মানুষ, মানে এদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে ১০৭ জন মানুষ এদেরকে ৬ সপ্তাহ ধরে এমন একটা খাবার খাওয়ানো হলো যেই খাবারের ২০% ক্যালোরি আসলো কাঠবাদাম থেকে। এই ৬ সপ্তাহ পরে যেটা দেখা গেল, এই মানুষগুলোর রক্তে খারাপ কোলেস্টেরল যেটাকে আমরা এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন বলি, এই কোলেস্টেরলের পরিমাণ কমে গেছে গড়ে ৯.৭ মিলিগ্রাম পার ডেসিলিটার। এছাড়াও কাঠবাদামের উপর করা আরো অনেক গবেষণা আছে। তো আপনারা চাইলে আপনাদের প্রতিদিনের খাবারে কাঠবাদাম রাখতে পারেন। একজন মানুষের জন্য প্রতিদিন ৩০ গ্রামের মতো কাঠবাদাম খেলে যথেষ্ট। আর যদি কাঠবাদাম সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে আপনি অন্যান্য যে সমস্ত বাদাম আছে সেগুলোও খেতে পারেন। যেরকম আমাদের চীনা বাদাম, যেটা অনেক সহজলভ্য এবং খুব সহজেই কিনতে পাওয়া যায়। নাম্বার ২ হচ্ছে চর্বিযুক্ত মাছ, মানে যেই মাছে চর্বির পরিমাণ বেশি থাকে। মাছের চর্বিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নামে এক ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে। এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের প্রত্যেকটা কোষের জন্যই আসলে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে সমস্ত কাজকর্ম করছি, আমাদের ব্রেনের ফাংশন, হার্টের ফাংশন, লাংয়ের ফাংশন, চোখের ফাংশন, সমস্ত কাজকর্মের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা আসলে কোন মাছগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন সেগুলোর নাম বলে দিচ্ছি। চাপিলা মাছ, কই মাছ, মাগুর মাছ, কাতলা, ইলিশ, আইড়, পুঁটি, ছুরি, ভেটকি, লইট্টা এবং আপনাদের সবার প্রিয় পাঙ্গাস মাছ। এগুলো হচ্ছে কিছু চর্বিযুক্ত মাছের উদাহরণ যেগুলো হচ্ছে সাধারণত বাংলাদেশে পাওয়া যাবে। আর যারা বিদেশে থাকেন তাদের জন্য ম্যাকরেল খেতে পারেন, সার্ডিন খেতে পারেন, স্যামন খেতে পারেন। ৩ নাম্বার হচ্ছে সবুজ শাক, মানে সিম্পলি যেই শাকগুলো দেখতে সবুজ কালারের তারাই। যেরকম হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে পুঁই শাক, পালং শাক অথবা কলমি শাক। এই শাকগুলোর মধ্যে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং অনেক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস থাকে যারা আমাদেরকে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে বাঁচাতে সাহায্য করে। আরেকটা ব্যাপার হচ্ছে যারা ওজন কমাতে চান তাদের জন্য শাক অনেক ভালো একটা খাবার হতে পারে, কারণ শাকের মধ্যে সাধারণত ক্যালোরি অনেক কম থাকে। বাট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনারা যদি অনেক বেশি পরিমাণে তেল দিয়ে এই শাক ভাজি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এইটা আর কোনো লাভ হচ্ছে না, কারণ তেলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। আপনি ওজন কমানোর জন্য শাকভাজি খাবেন কিন্তু আপনার ওজন কমবে না। ৪ নাম্বার হচ্ছে ডিম। ডিমটাকে আমরা খুব একটা পাত্তা দেই না, কারণ অন্যান্য খাবারের তুলনায় ডিমটা একটু বেশি সহজলভ্য, যেখানে সেখানেই কিনতে পাওয়া যায় এবং অন্যান্য পুষ্টিকর খাবারের তুলনায় দামটা একটু তুলনামূলক কমই। কিন্তু আপনি জেনে অবাক হবেন, ডিমকে মাঝে প্রাকৃতিক মাল্টিভিটামিনস বলা হয়। তার কারণ হচ্ছে ডিমের কুসুমের মধ্যে অলমোস্ট সব ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়। সো ডিম আসলে আমাদের জন্য খুবই জরুরি, বিশেষ করে চোখের জন্য, কারণ এর মধ্যে কোলিন থাকে, লুটিন থাকে, জিয়াজান্থিন থাকে, এই অ্যান্টিঅক্সিডেন্টস এবং আরো বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্টস মিলে আমাদের চোখের সুরক্ষা দেয় এবং চোখকে বিভিন্ন রোগবালার হাত থেকে বাঁচাতে সাহায্য করে। ৫ নাম্বার হচ্ছে ভেজিটেবলস, মানে সবজি, বিশেষ করে ক্রুসিফেরাস গ্রুপের যে সবজিগুলো আছে যেরকম বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, মূলা, শালগম ইত্যাদি। এদের মধ্যে প্রচুর ফাইবার, ভিটামিনস, মিনারেল এবং কিছু ফাইটোকেমিক্যালস থাকে, যেরকম হচ্ছে ইন্ডোল, থায়োসায়ানেট, নাইট্রাইলস। এই ফাইটোকেমিক্যাল গুলো আমাদেরকে বিভিন্ন রোগবালাই থেকে বাঁচাতে সাহায্য করে, ইনক্লুডিং ক্যান্সার থেকেও এরা আমাদেরকে বাঁচাতে সাহায্য করে। ইঁদুরের উপর করা গবেষণায় দেখা গেছে ইন্ডোল এবং আইসোথায়োসায়ানেটস এরা কোষের ডিএনএ কে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। এছাড়াও এরা অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল হিসেবেও মাঝে কাজ করতে পারে। ৬ নাম্বার হচ্ছে ফল। সব ধরনের ফলে অনেক পুষ্টিগুণ সম্পন্ন, তবে বেরি জাতীয় ফলগুলো যদি খেতে পারেন সেক্ষেত্রে একটু বেশি ভালো হয়, যেরকম ব্লুবেরি, স্ট্রবেরি বা ব্ল্যাকবেরি, যেকোনো বেরি হলেই হবে। আরেকটা হচ্ছে খেজুর। খেজুর নিয়ে আসলে বলে শেষ করা যাবে না এই মুহূর্তে। আমার খেজুর নিয়ে আরেকটা আলাদা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তবে খেজুর সম্পর্কে ইদানিং একটা প্রশ্ন খুব বেশি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বাজারে অনেক ধরনের খেজুর কিনতে পাওয়া যায়।
সব ধরনের খেজুরে পুষ্টিগুণ কি একই রকম বা কাছাকাছি হবে কিনা, এটা আসলে একটা ভ্যালিড প্রশ্ন। গবেষণায় যেটা দেখা গেছে, বিভিন্ন জাতের খেজুরের মধ্যে পুষ্টিগুণের কিছু ডিফারেন্স আছে, কিন্তু এরকম না যে এক জাতের খেজুরের মধ্যে সব ধরনের পুষ্টিগুণ বেশি, আরেক জাতের মধ্যে সব ধরনের পুষ্টিগুণ কম। আপনি স্পেসিফিক একটা এলিমেন্ট নিয়ে যদি প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আচ্ছা, এই এলিমেন্টটা ধরে নিলাম রিবোফ্লাভিন, এইটা হচ্ছে অমুক জাতের মধ্যে বেশি, অমুক জাতের মধ্যে কম। কিন্তু ইন জেনারেল সবগুলোকে একসাথে করলে আপনি এইভাবে আলাদা করতে পারবেন না যে অমুক জাতের খেজুরের মধ্যে সব ধরনের পুষ্টিগুণ সবথেকে বেশি। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেই খেজুরটা কিনছেন এইটার কোয়ালিটিটা ভালো কিনা, মানে আপনি ভালো সাপ্লায়ারের কাছ থেকে নিচ্ছেন কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ৭ নাম্বার হচ্ছে লেগুম জাতীয় খাবার, যেরকম হচ্ছে সিমের বিচি, ছোলা, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ডাল। এই খাবারগুলোর মধ্যে অনেক ধরনের ভিটামিনস তো থাকেই, তার সাথে বিশেষভাবে এদের মধ্যে প্রচুর ফাইবারস থাকে। এই ফাইবারস গুলো আমাদের ইন্টেস্টাইনের মাইক্রোবায়োমস এর জন্য খুবই হেল্পফুল। এই মাইক্রোবায়োমের কাজ শুধুমাত্র আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা হজম প্রক্রিয়ায় সাহায্য করা না, এর সাথে এদের আরো অনেক ধরনের কাজ আছে। ইদানিং গবেষণায় দেখা যাচ্ছে যে এদের সাথে ব্রেনেরও সম্পর্ক আছে। ৮ নাম্বার হচ্ছে মিষ্টি আলু। আপনি যদি মিষ্টি আলু কাটেন দেখবেন এর ভেতরটা কিছুটা কমলা কালারের। এটার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস থাকে, যারা হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস, যার জন্য এই মিষ্টি আলুর ভেতরের কালারটা কমলা কালার বা একটু হলুদাভ কালার দেখায়। তো এই যে ক্যারোটিনয়েডস, এদের মধ্যে বিশেষ করে বিটা ক্যারোটিন থাকে। এই বিটা ক্যারোটিন থেকে আমাদের শরীর ভিটামিন এ তৈরি করতে পারে, যেটা হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকারি। এছাড়াও মিষ্টি আলুর মধ্যে আরো অনেক ধরনের মিনারেল এবং ভাইটামিনস তো থাকেই, তার সাথে মিষ্টি আলুর মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবারস থাকে। ৯ নাম্বার হচ্ছে কোকোয়া বা ডার্ক চকলেট। চকলেটের প্রতি যদি কারো অ্যালার্জি থাকে সেটাকে টেস্ট করে নিতে হবে। আপনি যদি চকলেট খেতে চান, আপনাকে প্রথমে আগে একটুখানি খেয়ে দেখতে হবে যে আপনার কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিনা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে চকলেট মানুষের ব্লাড প্রেশার কমাতে পারে, কোলেস্টেরল কমাতে পারে এবং মানুষের হৃদরোগের ঝুঁকিও কমাতে পারে। এই হচ্ছে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন খাবার, কিন্তু আপনার খাবারে একটা বেস প্রোটিন রাখতে হবে যেটা আপনার সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ করবে। সেটার জন্য আপনি যেটা করতে পারেন, মুরগির মাংস খেতে পারেন। যদি মুরগির মাংস খাওয়ার সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আপনারা ডাল খেতে পারেন। আর যাদের অনেক বেশি সামর্থ্য তারা গরু বা খাসির মাংসও খেতে পারেন। তবে গরুর মাংসের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা যেন অতিরিক্ত গরুর মাংস আবার খেয়ে না ফেলেন। এটা আবার আপনার শরীরের জন্য ক্ষতিকর। এছাড়াও আপনার খাবারে একটা বেস কার্বোহাইড্রেটও রাখতে হবে। যেহেতু সাদা কার্বোহাইড্রেট খুব একটা সুবিধার না, আমাদেরকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। যেরকম লাল চালের ভাত অথবা লাল আটার রুটি অথবা মিষ্টি আলুও রাখতে পারেন এই ক্ষেত্রে। এখন আসেন কোন খাবার কতটুকু খাবেন? এটা আসলে স্পেসিফিক ভাবে বলা মুশকিল। কারণ একেকজন একেক পরিমাণে খায়। কেউ অনেক বেশি খায়, কেউ খুব কম খায়। তো আপনারা যে যেভাবেই খান একটা রেশিও ঠিক রাখতে হবে। আপনার খাবারের অর্ধেকটা অংশ শাকসবজি খেতে হবে। বাকি অর্ধেকের মধ্যে ৪ ভাগের ১ ভাগ প্রোটিন খেতে হবে এবং বাকি ৪ ভাগের ১ ভাগ কার্বোহাইড্রেট খেতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর তার সাথে আপনার খাবারে কিছুটা পরিমাণে ফ্যাট যুক্ত করতে হবে এবং সেটা হতে হবে স্বাস্থ্যকর ফ্যাট। আর আপনি যদি সেহরির সময় খেয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সারাদিন যেন আপনার পানি তৃষ্ণা খুব বেশি না পায় অথবা ক্ষুধা বেশি না পায়, সেটাও খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার খাবারে ১/৪ এডিশনালি যুক্ত করতে পারেন এবং সেটা হতে পারে বাদাম, ছোলা অথবা ডাল অথবা কয়েকটা খেজুর অথবা ২ টা ডিম হতে পারে। আর সারাদিন রোজা থাকা অবস্থায় যেন খুব বেশি পরিমাণে পানির তৃষ্ণা না পায়, তার জন্য সেহরিতে বেশি করে শসা খেতে পারেন। শসাতে যেহেতু ক্যালোরির পরিমাণ খুবই কম, যারা ওজন কমাতে যাচ্ছেন তারাও আসলে বেশি পরিমাণ খেতে পারেন। তাদের ক্ষেত্রেও খুব একটা ওজনে হেরফের হবে না। আর যাদের সামর্থ্য আছে তারা পানির বদলে ডাবের পানি খেতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের রোজা ভালো কাটুক। সবাই ভালো থাকবেন। এই ভিডিও যখন রেকর্ড করছি তখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ৯৩৪,০০০। ফেসবুকে আমাদের ফলোয়ার সংখ্যা ১.৪ মিলিয়ন। আর আরেকটা প্রশ্ন সবাই হয়তো করবেন এই ভিডিও আপলোড হওয়ার পর, সেটা হচ্ছে আমি কেন টুপি পরে আছি? কারণ হচ্ছে, এবং আপনারা সবাই জানতে চাইবেন হেয়ার ট্রান্সপ্লান্ট এর কি খবর? হেয়ার ট্রান্সপ্লান্ট এর ব্যাপারে আমি সবকিছু জানাবো, একটু ধৈর্য ধরতে হবে। ট্রান্সপ্লান্ট করার সাথে সাথেই চুল গজায় না। আপনারা আগের ভিডিওতে দেখেছেন ট্রান্সপ্লান্ট করার জন্য আমার সব চুল ট্রিম করে ফেলে দেয়া হয়েছিল। তো এখন চুল অনেক ছোট, ছোট। এইজন্য আমি এখন হ্যাট পরে আছি। মাথায় ঠান্ডাও লাগে। তো এই হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনাদের এত বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। যখন জানানোর দরকার হবে আমি ভিডিও আকারে আপনাদেরকে জানাবো। আর আমি যে আরেকটা ভিডিওর কথা দিয়েছিলাম যে চুল কিভাবে ভালো রাখা যায় বা চুল সম্পর্কিত যে একটা ডিটেইলস ভিডিও দেওয়ার কথা, সেটাও আমি দিব। সেটা হচ্ছে আমি ব্যস্ততার কারণে দিতে পারছি না। অনেক কাজকর্ম। সো আমার আসলে নেক্সট টার্গেট আর ১ টা বা ২ টা ভিডিওর মধ্যেই আমি ওই ভিডিওটা রাখার চেষ্টা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।